মানে জুলুমের কোন পর্যায়ে গেলে মানুষ সেখানে যে আমাকে মামলা দিতে যায়, তখন একটা রণক্ষেত্রের মতো ছিল। তো আমার বাধ্য হয়ে বলতে হয়েছে যে আমি দেখতে যে গুলি খেয়েছি। তখন সবচেয়ে ভয় কাজ করছে মামলা। জুলাই বিপ্লবের স্মৃতিকথা নিয়ে হাজির হয়েছি জুলাই স্টোরিয়ার পক্ষ থেকে খিলগাঁও আলামিন ভাইয়ের কাছে। আমরা আজকের পর্বে কথা বলবো আলামিন ভাইয়ের সাথে। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ব্যাপক ইনজুর্ড, অনেক ইনজুর্ড হয়েছেন এবং এই অবস্থাও আলহামদুলিল্লাহ বলছেন। তো আপনি যে আন্দোলনে গেছেন, কবে গেছেন এবং ওইখানে আপনার পরিস্থিতিটা কিরকম ছিল সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আমি 19শে জুলাই শুক্রবার সকালে গেছি, তারপর আবার বিকেলে নামাজ শেষে তারপর আবার গেছি। যখন যাই তখন একটা রণক্ষেত্রের মতো ছিল, মানে অনেক মানুষ ছিল। এই জায়গাটা আসলে কোথায়? এটা হলো রামপুরা টেলিভিশন ভবনের সামনে। তখন মানে কিছুক্ষণ পরে অনেকক্ষণ ছিলাম, একটু চলাফেরা করছি, হঠাৎ করে মানে একটা গুলি এসে লাগে। সেটা আমার শরীরেই, মানে অন্ডকোষে লাগে। ডাইরেক্ট অন্ডকোষ? হ্যাঁ, ডাইরেক্ট অন্ডকোষে লাগে, ফোঁটা হয়ে পিছনে যায়, আটকে যায়। মানে খুবই একটা ব্যথা ফিল করছি, নার্ভাস, মানে সেন্স হারানোর মতো পরিস্থিতি। আমার সাথে যে দুইজন ছিল ওনাকে খালি শুধু বলছি যে আমাকে দৌড়ান, পড়ে যাচ্ছি। আচ্ছা। তাই কিছুক্ষণ মানে একটু ওই যে জায়গায় গুলি হচ্ছে ওই জায়গায় থাকলে যদি আবার গুলি খাই, এই ভয়ে খুব কষ্ট করে ওইখান থেকে। আপনি যেখানে ছিলেন আন্দোলনে, যে অবস্থায় ছিলেন, এবং আপনার থেকে পুলিশ কত দূরে ছিল? আমার এখান থেকে পুলিশ ছিল প্রায় 200 মিটারের মতো দূরে। আচ্ছা। কিন্তু আমার গুলিটা লাগে সম্ভবত ছাদ থেকে কেউ করছে, স্নাইপারের গুলি ছিল। তো লাগার সাথে সাথে এই অবস্থা, মানে সেন্স হারানোর সমস্যা, মানে পর্যায়ে চলে গেছি। তখন ধরে আমাকে, আর ছাত্র ভাই ছিল, ওনারা সবাই মানে ধরে তাৎক্ষণিক রিস্কাতে করে পাশে একটা ব্যাটার লাইফ হসপিটাল ছিল প্রাথমিক চিকিৎসার জন্য, সেখানে নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে ওনারা বলছে যে তোমারটা তেমন একটা গুরুতর না, তুমি একটা ফার্মেসিতে দেখায়া ট্রিটমেন্ট নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। ডাক্তার বলতেছে আপনাকে এই কথা? মানে গুলি পায় না, মানে ছোট একটা ফোঁটা ছিল। তো আমি ওইখান থেকে চলে আসছি, মানে বাসায় এসে বলবো যে আমি আন্দোলনে গেছি সেরকম ছিল না, কারণ এখানে আওয়ামী লীগের ছিল, লোক ছিল। তো আমার বাধ্য হয়ে বলতে হয়েছে যে আমি দেখতে যে গুলি খেয়েছি। তো বাসায় শুয়েছিলাম, রাত 3, মানে ভালো, মানে ফুলে গেছে, বরফ দিয়ে রাখছি। রাত 3টার দিকে আমার প্রস্রাব আটকে মানে বন্ধ হয়ে গেছে। প্রস্রাব করতে চাইলে আমার পা অবশ্যই আমি পড়ে যাই, মানে এমন ছিল যাওয়ার মতো ভালো নাই। ওদিন শুক্রবার, ডাক্তার নাই। তো কষ্ট করে মানে শনিবার 10টার দিকে আমি হসপিটালে গেছি মুগদাতে। সেখানে যাওয়ার পরে ওনারা 10 মিনিট একটা চেষ্টা করছে, দেখে হয় নাই। তারপর তাৎক্ষণিক অপারেশন করছে, কারণ সিরিয়াস পর্যায়ে গেছি, আর কিছুক্ষণ গেলে হয়তো মারা যেতে পারতাম। তারপরে মানে গুলির ট্রিটমেন্ট, ওনারা গুলি বের করবে না, মানে গুলি বের করে না। মানে করে না কেন? করতে পারতেছে না এই কারণে, নাকি ইচ্ছাকৃতই করতেছে না? হয়তো বলে দিয়েছে যা গুলি রোগী আছে তাদের আর কি চিকিৎসা হবে না। তো আমার চিকিৎসাটা শুধু ওই ইউরিন, মানে প্রস্রাবে যে ছিল সেটাই করছে। একটা অপারেশন করে আমাকে ক্যাথেটার নল লাগাই দিছে, সেটা দিয়ে আর কি বাহিরে প্রস্রাব করি। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এত কষ্ট, মানে গুলি লাগছে, আমি মারা যাওয়ার অবস্থা, আমার বাপ মা ফ্যামিলি সব। কিন্তু এখানে সবচেয়ে মানে জুলুমের কোন পর্যায়ে গেলে মানুষ সেখানে যায় আমাকে মামলা দিতে যায় হসপিটালে। সেখানে যায় আমার ফিঙ্গার নিছে, আমার নাম নিছে, ঠিকানা নিছে, আমার বাপ মার নাম্বার সব, মানে মামলা দেওয়ার জন্য। তখন সবচেয়ে ভয় কাজ করছে মামলা। তখন আর শরীরে গুলি লাগছে সেটার কাজ করাই নাই। তখন চিন্তা করছি যে সুস্থ হই বা যেটা হই, থানাতে যেতে হবে, জেল কাটতে হবে। তারপর আমার বাড়ি যেখানে, যে খিলগাঁও তালতলাতে থাকি, সেখানে একজন আওয়ামী লীগের, উনি থানাতে থাকে। উনি আবার বলছে আমার ওয়াইফকে ডেকে নিয়ে যে আমি সুস্থ হয়ে বা হসপিটাল থেকে আসলে আমাকে অ্যারেস্ট করবে। হ্যাঁ, অ্যারেস্ট করবে। তাহলে আপনার মূল ট্রিটমেন্ট আসলে কোথায় হলো? মূল ট্রিটমেন্ট এটার মানে বুলেটের মানে ট্রিটমেন্টটা আমার ওখানে হয় নাই। আচ্ছা। এই মুগদাতে হয়েছে শুধু যে প্রস্রাব বন্ধ হয়েছে সেটা। তারপর কিছুদিন পর ওই যে যখন 5 আগস্টের পরে সরকার পরিবর্তন হলো, আমার খুব ব্যথা হচ্ছে। 5 আগস্ট পর্যন্ত আমার বুলেট আপনার সাথেই ছিল? বুলেট আমার শরীরে ছিল। এটা হচ্ছে লাইভ বুলেট? লাইভ।
এটা নিয়ে চলাফেরা বা একটু হাঁটাচলা করছি। আচ্ছা। তারপরে 5 আগস্টের পরেও হুম। আরো 10-15 দিন আমার কাছে বুলেট ছিল, মানে আমি অপারেশন করতে যাইতে পারি নাই। তারপর যখন শুনছি যে সরকারি ট্রিটমেন্ট হচ্ছে, সহায়তা, তখন আমি আবার মুগদা হসপিটালে যাই, সেখানে ভর্তি হই। হওয়ার পরে ওনারা আমার ইউরোলজি বিভাগে রাখছিল, সেখান থেকে এক নার্সে বললো যে না, গুগলের রোগী যারা আছে তাদেরকে একটা স্পেশাল জায়গা আছে সেখানে রাখার জন্য। সেখানে নেওয়ার পরে আমাকে ওই ওনারা পারবে না, তারপরে ওনারা বলছে তোমার ইউরোলজির যে এটা সেটা আমাদের হসপিটালে হবে না, আর গুলিটাও ক্রিটিক্যাল অবস্থায়, তোমাকে আমরা রেফার করে দিব। পরে আমাকে বঙ্গবন্ধু মেডিকেল মানে পিজি হসপিটালে রেফার করছিল। যখন অপারেশন হয় তখন আমার মানে কস্টিং মোটামুটি ভালো, তখন তো আর কোনো সহযোগিতা ছিল না, সব নিজের টাকায়, মানে অনেক টাকাই চলে গেছে। বঙ্গবন্ধু মেডিকেলে যখন আপনার অপারেশন হইলো, সেখানেও কি আপনার টাকা না লাগছে? না, সেখানে যাওয়ার পরে অপারেশন বা ওষুধ যে কোনো যাবতীয় সব খরচ আর কি প্রাইভেট মেডিকেলে আপনার টাকা লাগছে। এই টাকার অ্যামাউন্ট আসলে কি রকম? প্রাইভেট মেডিকেল সম্ভবত না, ওটা সরকারি মেডিকেল ছিল, মুগদা হসপিটাল, কিন্তু ওটা প্রথম পর্যায়ে ছিল। আচ্ছা আচ্ছা। তখন তো আর স্বৈরাচারী সরকার পতন হয় নাই, তখন আমার টোটালি সব টাকা নিচের পকেট থেকে গেছে। ছোট অপারেশন ছিল কিন্তু তারপরে অনেক টাকা, মানে 50 প্লাস বুঝতে পারছি। হয়েছিল। তাহলে আপনার যে 50 প্লাস কিলো, এরপর আপনি কোন ধরনের সহায়তা পাইছেন কিনা, কোন ফাউন্ডেশন থেকে অথবা রাজনৈতিক কোন দলের কাছ থেকে? রাজনৈতিক দল থেকে কোনো 1 টাকাও পাই নাই। আচ্ছা। সহায়তা ওই যে আনসোনা ফাউন্ডেশনে একটা ফর্ম পূরণ করছিলাম, সেটা ফোন দিয়ে আমাকে কিছু টাকা। আপনি কি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ফর্ম ফিল আপ করছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন ফর্ম ফিল আপ করতে পারিনি। আচ্ছা, তাহলে তো সেখান থেকে আপনি সহায়তা পাননি? পাইনি। আচ্ছা, এটা অবশ্যই করে ফেলবেন। আলোইন ভাই, আপনি তো এখন কাজ করতে পারতেছেন না, তাহলে আপনি গভর্নমেন্টের কাছে এখন কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা আপনার? পুনর্বাসন থেকে শুরু করে যদি অন্য কোনো কিছু আপনার চাওয়া থাকে। হ্যাঁ অবশ্যই আমার কাছে চাওয়া আছে, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আহত বা নিহত হয়েছে তাদের জন্য একটা পুনর্বাসন করে দেয়, যারা মানে পঙ্গুত্ব বরণ বা মানে কাজের সক্ষমতা হারিয়ে ফেলছে, তাদের জন্য একটা মানে চলার জন্য একটা কিছু করে দিতে পারে, যারা ওনারা চলতে পারে, সেরকম একটা কিছু দরকার বা পুনর্বাসন করে দেওয়া দরকার। আপনি নতুন বাংলাদেশটা আসলে কিরকম দেখতে চান? আমি নতুন বাংলাদেশ দেখতে চাই যে আগামী প্রজন্ম ভাই এখন যারা আছি সবাই যে মন খুলে মানে নিজের একটা ভাবমূর্তি প্রকাশ করতে পারে। আচ্ছা। যে আমি বলতে পারি যে এটা অন্যায়, যে এটা ভালো, এটা যাতে বলতে পারি। আগে যেমন অন্যায় বলতে গুম হইতো বা অত্যাচার হইতো, ওনাকে জমান বন্ধ বা একটা ভয় ভীতি দেখাতো, আমি চাই না এগুলা। স্বাধীন দেশ, সবাই যেন স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে সবকিছু করতে পারে, এটাই আমার চাওয়া। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দাবিগুলি আমাদের আগামীর বাংলাদেশে মুখ্য হয়ে উঠুক। আমরা চাই তাদের পুনর্বাসন, তাদের ভবিষ্যৎ যাতে ক্রাইসিস না হয়ে থাকে, রাষ্ট্র এর দায়িত্ব যাতে নেয়। এই বলে আমরা জুলাই স্টোরির পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।